আগের পার্টে আমরা দেখেছিলাম যে জাবুজা মারা গেছে এবং সাসকেরও জ্ঞান ফিরে আসে। আর এটা দেখার পরে সাকুরা সাসকেকে জড়িয়ে ধরে। সাসকে উঠে বলে যে নারুতোর কি অবস্থা, আর ওই মাস্কওয়ালা লোকটা কই। সাকুরা বলে যে ওই মাস্কওয়ালা লোকটা মারা গেছে। আর নারুতো সেখানে আসার পরে সাসকেকে জীবিত দেখে কান্না করতে শুরু করে। আমি পুরো কেঁদে দিয়েছি। তখনই পিছনে তাকিয়ে হাকুকে দেখতে পায় আর জাবুজার কথা মনে করে। নারুতো চিন্তা করে হাকুর মন অনেক ভালো ছিল। তারপরে কাকাশি বলে চলো সবকিছু ঠিক আছে, এখন সাসকেও ঠিক আছে। কিন্তু তখনই ওই ডাকাতরা বলে যে এখন এই সবকিছু শেষ হয়নি। ওই গ্যাং আজকে আমরা এদেরকে ছাড়বো না, কেটে ফেলবো, মেরে ফেলবো, চিড়ে ফেলবো। গাটো তো চলে গেছে, এখন আমাদের টাকা কে দিবে? এখন তো আমরা এখান থেকে খালি হাতে যেতে পারবো না, এই জন্য আমাদেরকে এই গ্রামকেই লুটে নিয়ে যেতে হবে। তখনই ওই ডাকাতগুলো সামনে আসতে শুরু করে। তখনই সেখানে একটা তীর এসে পড়ে। আর আমরা দেখতে পাই যে এটা আর কেউ না, ইনারি ছিল। তাও সে একা না, পুরো গ্রামবাসীকে নিয়ে এখানে চলে এসেছে। নারুতো এটা দেখে খুশি হয়ে যায়। আর ইনারি বলে যে হিরোরা সবসময় একেবারে শেষ মুহূর্তেই আসে। তারপরে নারুতো শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে। এটার দেখা দেখি কাকাশিও তখন নিজের শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে। আর ওই ডাকাতরা কাকাশির এতগুলো শ্যাডো ক্লোন দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, যেটা দেখে তারা এখান থেকে ল্যাজ গুটিয়ে পালাতে শুরু করে। কাকাশি জাবুজার কাছে যায় আর জাবুজা কাকাশিকে বলে যে কাকাশি আমাকে একটা সাহায্য করো, আমি শেষবারের মতো হাকুর চেহারা দেখতে চাই, আমাকে হাকুর কাছে নিয়ে যাও। কাকাশি নিজের চোখ ডেকে ফেলে আর জাবুজাকে উঠিয়ে হাকুর কাছে নিয়ে যায়। ঠিক তখনই সেখানে তুষার পড়তে শুরু করে, যেটা দেখে সেখানে থাকা লোকেরা অনেক বেশি অবাক হয়ে যায়। আর জাবুজা হাকুকে বলে যে তুমি সবসময় আমার সাথে ছিলে, আর এখন আমি শুধু এটাই করতে পারবো যে শেষ মুহূর্তে এসে তোমার সাথে মরতে পারবো। কিন্তু হয়তো আমি সেখানে যেতে পারবো না, তুমি যেখানে যাচ্ছ হয়তো আমাকে জাহান্নামে পাঠানো হবে। আর তারপরে টিম 7 মানে নারুতোর টিম, তারা এখন লিভ ভিলেজের মধ্যে ফিরে যাবে। আর সকল গ্রামবাসীরা ওদেরকে বিদায় দেওয়ার জন্য ব্রিজ পর্যন্ত এসেছে। আর ইনারি নারুতোকে জিজ্ঞাসা করে তুমি আবার ফিরে আসবে তো? নারুতো তখন ইমোশনাল হয়ে বলে যে হ্যাঁ বন্ধু, আমি আবারও ফিরে আসবো। এখন তুমি কান্না করতে পারবে, কান্না করা কোনো খারাপ বিষয় না। এটা শুনে ইনারি নারুতোকে জিজ্ঞাসা করে তাহলে তুমি কান্না করছো না কেন? এতে নারুতো বলে যে না, তুমি আগে কান্না করে দেখাও। আর এরপরে এদের দুজনের ওভার অ্যাক্টিং শুরু হয়ে যায় আর এরা জোর করে কান্না করতে শুরু করে। সাকুরা এটা দেখে অনেক বেশি বিরক্ত হয়ে যায়, ভাই ওরা কি করতেছে। আর শেষে আমরা দেখতে পাই যে ওই ব্রিজটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আর গ্রামবাসীরা এই ব্রিজের নাম রেখেছে নারুতো ব্রিজ। আর টিম 7ও নিজেদের পরের মিশনের জন্য বেরিয়ে পড়ে। এর পরের সিনে আমরা নারুতো, সাকুরা এবং সাসকেকে দেখতে পাই। তারা এখানে কাকাশির জন্য অপেক্ষা করছিল। আর নারুতো এবং সাসকে একে অপরের দিকে তাকিয়েছিল যেন ওরা একজন আরেকজনকে গিলে ফেলবে। সাকুরা এটা দেখে বিরক্ত হয়ে যায়, ওরা কি রে ভাই সবসময় খালি লড়াই করতে থাকে। ঠিক তখনই কাকাশি সেখানে চলে আসে। আর কাকাশির সেখানে আসতেই নারুতো এবং সাকুরা কাকাশির উপরে রেগে যায়। আর নারুতো নিজের পরের মিশনের জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল, কিন্তু আবারও সাসকের দিকে তাকিয়ে রাগ দেখাতে শুরু করে। আর কল্পনা করতে শুরু করে যে ওদের পরের মিশনের মধ্যে কেউ সাসকের উপরে কুনাই দিয়ে হামলা করে দিবে। আর তখন নারুতো হিরোর মতো সাসকেকে বাঁচাবে। কিন্তু এর পরের মিশনে আমরা দেখতে পাই যে এদেরকে তো নদী থেকে ময়লা পরিষ্কার করতে হবে। নারুতো এত বেশি বিরক্ত যে এই কাজে নারুতোর কোনো মনোযোগী ছিল না, যে কারণে নারুতো পানির সাথে বেঁচে যায়। কিন্তু সাসকে এইবারও নারুতোকে বাঁচিয়ে ফেলে। এতে নারুতো সাসকের উপরে আবারও রেগে যায়। সাসকে নারুতোকে বলে যে তুমি তো এখনো একটা বাচ্চা, আমার সাথে পাঙ্গা নিতে আসো। যাই হোক, নারুতোকে বাঁচানোর পরে সাসকে সেখান থেকে যেতে শুরু করে। সাকুরা তখন সাসকেকে বলে যে সেও তার সাথে যেতে চায়, কারণ একসাথে সময় কাটালে ওদের টিম ওয়ার্ক ভালো হয়ে যাবে। কিন্তু সাসকে সাকুরাকে বলে যে তুমি তো নারুতো থেকেও বেশি গাদা, আমার সাথে ফ্ল্যাটিং না করে গিয়ে প্র্যাকটিস কর, শক্তিশালী হয়ে দেখা শক্তিশালী, তুই এখন কোনো কাজেরই না। কিন্তু সাসকের মুখ থেকে এই কথা শুনে সাকুরা অনেক বেশি কষ্ট পায়। নারুতো তখন পিছন থেকে সাকুরাকে সান্ত্বনা দেয় যে নারুতো এবং সাকুরা একসাথে সময় কাটাতে পারবে। কাকাশি তখন বুঝতে পেরে যায় যে এখন সাকুরা নারুতোর উপরে নিজের রাগ ঝাড়বে, যে কারণে কাকাশি সেখান থেকে পালিয়ে যায়। যাই হোক, তার পরের সিনে নারুতো দেখতে পায় যে ওর পিছনে একটা চারকোনা দেখতে পাথর আছে। নারুতো যেখানেই যাচ্ছিল ওই পাথরটা নারুতোকে ফলো করছিল। নারুতো অনেক বেশি রেগে গিয়ে বলে যে আরে ভিতরে কে? তখনই ভিতর থেকে কোনোহামারু বলে যে আরে নারুতো, তুমি আমাকে আবারও ধরে ফেলেছো। তারপরে ওই নকল পাথর থেকে কোনোহামারু এবং ওর বন্ধুরা বেরিয়ে আসে। কোনোহামারু নারুতোকে জিজ্ঞাসা করে আরে ভাই, এটা কি তোর গার্লফ্রেন্ড নাকি? তুমি তো অনেক চালু মাল, সাবাস। এতে নারুতো লজ্জা পেয়ে বলে যে হ্যাঁ তুমি এটা বলতে পারো, এটা আমার গার্লফ্রেন্ড, তুমি কি জানো ওই আমার লেগে পাগল। আর এটা শোনার পরে বুঝতে পারতাছো যে সাকুরা এখন নারুতোকে কি করবে। সাকুরা নারুতোকে অনেক শক্তিশালী একটা ঘুষি দেয়। আর কোনোহামারু সাকুরাকে বলে যে কেউ কি এইভাবে নিজের বয়ফ্রেন্ডকে মারে? তুমি তো একটা ডাইনির মতো, সাতচুন্নির মতো দেখতে তোমাকে। ঠিক তখন কোনোহামারু সাকুরার হাতে মাইর খায়। কোনোহামারু নারুতোকে বলে যে ভাই, আমার মনে হয় না এটা কোনো মানুষ, কারণ তুমি দেখেছো তার কপাল কত বড়। কিন্তু যাওয়ার সময় কোনোহামারুর এই কথাটা সাকুরা
শুনে ফেলে আর এতে রেগে গিয়ে ওদের দিকে আসতে থাকে, যেটা দেখে ওরা অনেক বেশি ভয় পেয়ে যায় আর নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। আর সেখান থেকে পালানোর সময় কোনোহামারু কারোর সাথে টক্কর খেয়ে নিচে পড়ে যায়। তখন তারা দেখতে পায় যে তাদের সামনে অন্য ভিলেজের দুইজন নিনজা দাঁড়িয়ে ছিল। তাদের মধ্যে থেকে একটা নিনজা কোনোহামারুর কলারে ধরে ফেলে আর বলে যে যতক্ষণ পর্যন্ত আমাদের অন্য টিমমেট এখানে আসছে না ততক্ষণ পর্যন্ত আমি এদের সাথে টাইম পাস করব। নারুতো তখন রেগে গিয়ে কোনোহামারুকে ছেড়ে দিতে বলে, কিন্তু ওই নিনজা কোনোহামারুকে ছাড়ে না। নারুতো রেগে তার দিকে যেতে শুরু করে আর ওই নিনজা নিজের হাতের আঙুলগুলোকে সামনে পিছনে করতে থাকে। তখনই নারুতোর পা এক জায়গায় থেমে যায়, এতে নারুতো নিচে পড়ে যায়। নারুতো অনেক অবাক হয়ে বলে যে আরে এটা কি ছিল। তখন ওই লোকটা বলে যে আরে ওই কত দুর্বল, মনে হয় এই ভিলেজে সবাই এরকম বাচ্চা। তখনই কেউ এই ছেলেটার হাতের মধ্যে অনেক জোরে পাথর মারে। তখন আমরা দেখতে পাই যে গাছের উপরে সাসকে বসেছিল আর ওই পাথরটা সাসকেই মেরেছে। তখন ওই নিনজা নিজের পিঠে থাকা অস্ত্রকে বের করার চেষ্টা করে, কিন্তু তার সাথে থাকা মেয়েটা তাকে নিষেধ করে দেয়। তখনই সেখানে আরেকটা শব্দ আসে যে বলে যে অনেক হয়েছে, এখন বন্ধ করো। আর এটা শোনার পরেই সে থেমে যায়। এই ছেলেটার নাম হলো কানকুরু আর এই ভয়ানক ছেলেটার নাম হলো গারা। আর সাসকে যে গাছটার উপরে ছিল সেটার মধ্যেই গারা দাঁড়িয়ে ছিল আর গারা অনেক বেশি ভয়ানক। সাসকে অবাক হয়ে মনে মনে বলে যে সে এখানে কখন আসলো, আমি তো তার শব্দও শুনতে পাইনি। এদিকে থার্ড হোকাকে সকল নিনজাদের সাথে একটা মিটিং অর্গানাইজ করে, যেখানে তারা চুনিন এক্সাম সম্পর্কে আলোচনা করছিল। এখন থেকে ঠিক 7 দিন পরে তোমাদের গেনিনদের পরীক্ষা নেওয়া হবে আর যারা ওই পরীক্ষার মধ্যে সবচেয়ে ভালো করবে তাদেরকে চুনিন বানানো হবে। এদিকে গারা কনকুরুকে বলছিল তুমি এখানে কি টাইম পাস করছো, তোমরা কি ভুলে গেছো আমরা এখানে কেন এসেছি? কনকুরু বলে যে আমি তো শুধু এদের সাথে মজা করছিলাম, কিন্তু গারা বলে যে চুপ করো নয়তো আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। এটা শুনে কানকুরু গারার কাছ থেকে ক্ষমা চায়। তখন গারা নিজে থেকে সবার কাছ থেকে ক্ষমা চায় আর সাসকে মনে মনে চিন্তা করে যে এই গারার চোখগুলো কোনো শয়তান থেকে কম না। আর তখনই গারা হঠাৎ করে সেখান থেকে একেবারে গায়েব হয়ে যায় আর গারা যেখানে ছিল সেখানে শুধু বালি থেকে যায়। আর সেখান থেকে গারা হঠাৎ করে নিচে চলে আসে। তারপরে তারা তিনজনেই সেখান থেকে যেতে শুরু করে। তখন সাকুরা এদেরকে বলে যে তোমাদের হেডব্যান্ড দেখে মনে হচ্ছে তোমরা এই ভিলেজের না, তোমরা অন্য কোনো ভিলেজ থেকে এই ভিলেজের মধ্যে এসেছো। তোমাদের কাছে কি পারমিশন আছে যে তোমরা এই ভিলেজে ঢুকতে পারবে? তখনই ওই মেয়েটা নিজেদের পারমিশন দেখায় আর মেয়েটা বলে যে আমরা এখানে চুনিন এক্সাম দেওয়ার জন্য এসেছি। এতে নারুতো জিজ্ঞাসা করে এই চুনিন এক্সাম আবার কি? এতে মেয়েটা বলে যে চুনিন এক্সাম পাস করার পরে কোনো জ্ঞানীন চুনিন হতে পারে। সাসকে গারাকে জিজ্ঞাসা করে যে তুমি কে? গারা বলে যে আমার নাম হলো গারা আর আমি ভিলেজ হিডেন ইন দ্য স্যান এর গেনিন। আর তুমি কে? সাসকে বলে যে আমি ভিলেজ হিডেন ইন দ্য লিফ এর গেনিন, আমার নাম হলো সাসকে উচিহা। তখন নারুতো এক্সাইটেড হয়ে বলে যে আমি কি এখন আমার সম্পর্কে বলবো? কিন্তু গারা বলে যে না, আমার তোমার সম্পর্কে জানার কোনো আগ্রহ নেই। তারপরে গারা নিজের টিমমেটদেরকে নিয়ে সেখান থেকে চলে যায় আর সেখানে আমরা দেখতে পাই যে আরো 3 জন নিনজা ছিল আর তারা আলোচনা করছিল যে এই সবগুলো তো এখনো বাচ্চা, এখানে শুধু একজনই আছে যে স্ট্রং, সেটা হলো সাসকে উচিহা, আমাদের তার উপরে নজর রাখতে হবে। এদিকে হোকাগে জনিনদেরকে জিজ্ঞাসা করছিল যে চুনিন এক্সামের জন্য তারা নিজেদের টিম থেকে কোন কোন গেনিনকে সিলেক্ট করবে। ইরুকা সেন্সেও সেখানে ছিল যে মনে মনে চিন্তা করছিল যে এই চুনিন এক্সাম অনেক বেশি কঠিন হয়ে থাকে। তখনই টিম 7 এর ক্যাপ্টেন কাকাশি নিজের 3 জন স্টুডেন্টকেই চুনিন এক্সাম দেওয়ার জন্য সিলেক্ট করে। এটা শোনার পরে ইরুকা সেন্স একটু ভয় পেয়ে যায়। তারপরে কুরুনাই সেন্সও নিজের টিম থেকে হিনাটা, কিবা এবং শিনো 3 জনকেই সিলেক্ট করে। তারপরে টিম 10 এর আজুমা সেন্সে ইনো, শিকামারু এবং চোজির নাম নেয়। তখন ইরুকা সেন্সে হোকাগেকে বলে যে এই 9 জন নিনজা আগে তার স্টুডেন্ট ছিল, এই কারণে তার মনে হয় যে এখনো তারা চুনিন এক্সাম দেওয়ার জন্য রেডি না আর নারুতো তো কোনোভাবেই এই এক্সামের মধ্যে টিকতে পারবে না। কিন্তু তখন কাকাশি বলে যে তোমার চিন্তা করার দরকার নেই, নারুতো আমার স্টুডেন্ট, আমি এখন খুব ভালোভাবে জানি যে নারুতো কি করতে পারে আর কি করতে পারবে না। তখন ইরুকা রেগে গিয়ে বলে যে কাকাশি তুমি তো জানো এই পরীক্ষাটা তাদের জন্য ভয়ানকও হতে পারে, এতে তাদের জীবনও চলে যেতে পারে। তখন লর্ড হোকাগে বলে যে মেন এক্সাম দেওয়ার আগে এদেরকে একটা টেস্ট পরীক্ষা দিতে হবে, যদি তারা ওই পরীক্ষাতে পাস হতে পারে তাহলেই তারা চুনিন এক্সাম দিতে পারবে। তারপরের সিনে আমরা দেখতে পাই যে আবারও টিম 7 কাকাশির জন্য অপেক্ষা করছিল আর তারপরে কাকাশি এসে এদের 3 জনকে বলে দেয় যে সে এদের 3 জনের নাম চুনিন এক্সাম দেওয়ার জন্য সিলেক্ট করে দিয়েছে আর যদি এখন তাদের মনে হয় যে তারা এখনো রেডি না তাহলে তারা আরো 1 বছর অপেক্ষা করতে পারবে। কিন্তু এরা 3 জনে তো সাথে সাথে রেডি হয়ে যায় চুনিন এক্সাম দেওয়ার জন্য আর নারুতো তো অনেক বেশি এক্সাইটেড ছিল এই পরীক্ষাটা দেওয়ার জন্য। আর নারুতো কল্পনা করতে শুরু করে যে নারুতো সাসকে এবং কনকুরুকে হারিয়ে নাম্বার 1 পজিশনে চলে গেছে আর তারপরে নারুতোকে সরাসরি 5th হোকাগে বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সাসকে চিন্তা করছিল সাসকে গারার সাথে লড়াই করতে পারবে। আর আমরা দেখতে পাই যে তখন লিভ ভিলেজের মধ্যে চুনিন এক্সামকে দেওয়ার জন্য অনেক দূর দূর থেকে লোকেরা আসছিল। তারপরে আমরা লিভ ভিলেজের আরো একটা স্কোয়াডকে দেখতে পাই যাদের এক্সপিরিয়েন্স নারুটোর টিম থেকে 1 বছরের বেশি ছিল। এদের কাছে 1 বছর আগেই চুনিন এক্সাম দেওয়ার সুযোগ ছিল, কিন্তু এরা পরীক্ষা না দিয়ে আরো 1 বছর ট্রেনিং করার সিদ্ধান্ত নিয়েছিল আর এই বছর এরাও ওই এক্সামের মধ্যে পার্টিসিপেট
করবে। এরপরেই পরের দিন চুনিন এক্সামের প্রথম রাউন্ড হবে। সকল গেনিনরা চুনিন এক্সাম দেওয়ার জন্য একাডেমির মধ্যে চলে আসে, যেখানে দুইজন গেনিন রাস্তা আটকে রেখেছিল, যারা কাউকে ভিতরে যেতে দেয় না। তখনই সেখানে টিম 7 চলে আসে আর সাসকে বলে যে আমি জানি যে এটা রুম নাম্বার 301 না, তার বদলে এটা হলো 201। আর এরা দুজনে জ্ঞানজুৎসুর ব্যবহার করে একটা ইলিউশন তৈরি করে রেখেছে। এরপরে সাসকে এবং ওই নিনজা একে অপরকে কিক করতে শুরু করে, কিন্তু তখনই তাদের দুজনের মাঝখানে রকলি নামের একটা ছেলে চলে আসে। রকলি নিজের দুই হাত দিয়ে তাদের দুজনের কিকগুলোকে থামিয়ে দেয়, যেটা দেখে সাকুরা চিন্তা করে যে সে এত বেশি শক্তিশালী, আমি তো মনে করছিলাম এটা কোনো জোকার হবে। সাসকেও নিজের মনে মনে চিন্তা করছিল সে আমার কিককে কিভাবে থামালো। আর তখনই রকলি সাকুরাকে দেখে লজ্জা পেতে শুরু করে। বেচারা সাকুরাকে দেখে ক্রাশ খেয়ে ফেলাইছে। রকলি সাকুরাকে বলে যে আমার নাম হলো রকলি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? কিন্তু সাকুরা এটা দেখার পরে একেবারে অবাক হয়ে যায়, কিন্তু সাকুরা সরাসরি তাকে নিষেধ করে দেয়। এটা শোনার সাথে সাথে রকলির মন খারাপ হয়ে যায়, কিন্তু রকলির দেখা দেখে আবার নারুতোর মন খারাপ হয়ে যায়। বুঝতে পারলাম না ভাই, নারুতোর মন কেন খারাপ হইলো? তারপরে এরা দুজনে একসাথে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে পড়ে। যাই হোক, তারপরে যখন টিম 7 চুনিন এক্সাম দেওয়ার জন্য রুমের ভিতরে যাচ্ছিল, তখনই রকলি এদের তিনজনকে থামিয়ে দেয়। আর রকলি সেখানে সরাসরি সাসকে উচিহাকে চ্যালেঞ্জ করে দেয়। রকলি বলে যে আমি শুনেছি উচিহা ক্ল্যানের মেম্বাররা অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে, এই জন্য চলো দেখি যে আসলেই তুমি কত শক্তিশালী। আর এটা বলার পরে রকলি সাকুরার দিকে তাকিয়ে বলে যে সাকুরা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর এটা দেখার পরে সাকুরা অনেক বেশি বিরক্ত হয়ে যায়, আরে ভাই ওরে দিয়ে আমি কি করবো? সাসকে তখন রকলিকে বলে যে তুমি উচিহা ক্ল্যানের শক্তিকে পরীক্ষা করতে চাও, তাহলে তো তুমি একটা গাদা। তখন রকলি বলে যে তাহলে আয়, কার অপেক্ষা করতাছস? কিন্তু নারুতো তখন মনে মনে চিন্তা করে সাসকে সাসকে সাসকে, সবাই সাসকে চিনে, সাসকে এত বেশি ফেমাস, আমাকে কেউ চিনে না কেন? আমি সাসকে থেকেও বেশি শক্তিশালী। তখন নারুতো অনেক স্পিডে রকলির দিকে যেতে শুরু করে। নারুতো রকলির উপরে আক্রমণ করতে যায়, কিন্তু রকলি একটা মশার মতো নারুতোকে নিজের সামনে থেকে সরিয়ে দেয়। তারপরে রকলি আবারও সাসকেকে বলে যে তুমি এখনো কার জন্য অপেক্ষা করছো? তখন সাসকেও লিয়ের উপরে আক্রমণ করার জন্য সামনে এগিয়ে যায়, কিন্তু রকলি সেখান থেকে হঠাৎ করে গায়েব হয়ে যায়। রকলি সাসকের পিছনে চলে আসে আর সাসকেকে অনেক শক্তিশালী কিক করে। রকলির অ্যাটাকের স্পিড এত বেশি ছিল যে সাসকে সেটাকে ব্লক করবে দূরের কথা, সেটাকে দেখতেই পারে না। সাসকে রকলির কিক খেয়ে অনেক দূরে গিয়ে পড়ে। সাসকে মনে মনে চিন্তা করে আমি এত অ্যালার্ট থাকার পরেও সে আমাকে কিভাবে কিক করলো, অবশ্যই এটা কোনো নিনজুৎসু অথবা জ্ঞানজুৎসু হবে। আর তখন সাসকে রকলির ফাইটকে আরো ভালোভাবে অ্যানালাইজ করার জন্য নিজের শারিঙ্গানকে অ্যাক্টিভ করে। সাকুরা এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সাকুরার মনে হচ্ছিল এখন সাসকে নিজের শারিঙ্গানের মাধ্যমে রকলির সকল টেকনিককে কপি করে ফেলবে। কিন্তু সাসকের শারিঙ্গান রকলির টেকনিককে বুঝতেই পারে না, আর রকলি সাসকের উপরে অনেক জোরে একটা কিক করে দেয়। সে বলে যে তুমি হয়তো জানতে পেরে গেছো যে আমি এখন পর্যন্ত কোন জুৎসুর ব্যবহার করছি। এটা কোনো নিনজুৎসু অথবা জ্ঞানজুৎসু না, এটা হলো তাইজুৎসু। আমি তাইজুৎসু ছাড়া অন্য কোনো কিছুই করতে পারি না। যদিও তোমার কাছে শারিঙ্গানের মতো পাওয়ারফুল টেকনিক আছে যেটার মাধ্যমে তুমি আমার মুভসকে কপি করতে পারবে, কিন্তু তোমার এই টেকনিক আমার উপরে কাজ করবে না। কারণ হলো তুমি অনেক স্লো, যতক্ষণে তুমি আমাকে কপি করবে ততক্ষণে আমি তোমাকে ধুল চাটিয়ে দিব। সাসকে, তুমি কি জানো এই দুনিয়ার মধ্যে দুই ধরনের লোকের জন্ম হয়? প্রথম, যারা তোমার মতো ট্যালেন্ট নিয়ে জন্ম হয়, আর দ্বিতীয়, যারা আমার মতো অনেক বেশি পরিশ্রম করে নিজের ভিতরে ট্যালেন্ট তৈরি করে। তখন সাসকে আবারও লিয়ের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু লি সেগুলোকে খুব সহজেই ডজ করে ফেলে। আরেকটা কিক করে সাসকে উপরের দিকে পাঠিয়ে দেয়। সাসকে যখন হাওয়ার মধ্যেই ছিল, তখন লি সাসকের পিছনে এসে নিজের হাতের ফিতাগুলোকে খুলতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ করে সেখানে অনেক বড় একটা কচ্ছপ চলে আসে। কচ্ছপটা লিকে থামতে বলে। সাসকে নিচে পড়তে শুরু করে, কিন্তু সাকুরা সাসকেকে ধরে ফেলে। আর নারুতো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে সাসকে হেরে গেছে। আর ওই কচ্ছপটা লিকে বলছিল তুমি আবার ওই টেকনিকের ব্যবহার করতে যাচ্ছিলে, তুমি এত সাহস পেলে কিভাবে? এতে লি ভয় পেয়ে বলে যে প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমি এটা আর কখনোই করব না। আর তখনই সেখানে একটা বিস্ফোরণ হয়, আর সেখানে একটা লোক চলে আসে। এই লোকটার নাম হলো মাইট গায়। সে হলো রকলিয়ার টিমের ক্যাপ্টেন, আর সে রকলির মাস্টার। এদিকে সাসকে নিজের মনে মনে চিন্তা করছিল আমি কিভাবে এই জোকারের কাছে হেরে গেলাম। আর এদিকে মাইট গায় রকলিকে শাস্তি দেওয়ার জন্য রকলির চেহারার মধ্যে একটা জোরে ঘুষি মারে। রকলির মুখ থেকে রক্ত বেরিয়ে যায় আর রকলির নিচে পড়ে যায়। মাইট গায় বলে আমাকে ক্ষমা করবে রকলি, কিন্তু এটা তোমার ভালোর জন্য ছিল। রকলি কিছু বলার দরকার নেই, আর এরা দুজন একজন আরেকজনকে জড়িয়ে ধরে ফেলে। এরা এগুলো কি করতেছে ভাই? আর ওদেরকে এরকম করতে দেখে সাকুরা, সাসকে আর নারুতো অনেক বেশি অবাক হয়ে যায়। তখন গাই সেন্সে এদের তিনজনকে দেখতে পায় আর বুঝতে পেরে যায় যে এরা তিনজন হলো কাকাশির স্টুডেন্ট। মাইট গাই জিজ্ঞাসা করে তাহলে কাকাশি কেমন আছে
আমি হলাম কাকাশির সবচেয়ে বড় রাইভাল। এটা শোনার পরে ওরা তিনজনেই অবাক, এটা কিভাবে হতে পারে, এই লোকটা তো একেবারে জোকার। রকলি এটা শুনে রেগে যায়। তখন মাইট গাই বলে যে আরে 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 রকলি থামো, ওরা যা খুশি তাই বলো। আর হঠাৎ করে মাইট গাই এদের তিনজনের পিছনে চলে আসে আর বলে যে সাসকে উচিহা এখন আমার স্টুডেন্ট, তোমাকে খুব সহজেই হারিয়ে দিয়েছে, কিন্তু সে তোমাকে মেরেছে, এই জন্য আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি। আর চুনিন এক্সামের জন্য তোমাদের সবাইকে গুড লাক। আর এটা বলার পরেই মাইট গাই সেখান থেকে গায়েব হয়ে যায়। রকলি সাসকে বলে যে সাসকে উচিহা, আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম যে আমি আমার টিমের সবচেয়ে শক্তিশালী জ্ঞানীন, কিন্তু আমার টিমের মধ্যে আরেকজন আছে যে আমার থেকেও বেশি শক্তিশালী, আর আমি তাকেই হারাতে চাই। আমি তো শুধু তোমার সাথে ওয়ার্ম আপ করতে এসেছিলাম, আর যদি তুমি আমার টার্গেট হও তাহলে আমি তোমাকে পিষে ফেলবো, আর আমাদের পরের বারের লড়াইয়ের জন্য তুমি রেডি থেকো। আর এটা বলার পরেই রকলি সেখান থেকে চলে যায়। এতে সাসকে একেবারে পাগল হয়ে যায়। আর নারুতো বলে যে তুমি কি তার হাতের মধ্যে ওই আঘাতের চিহ্নগুলোকে দেখেছো? আমি শিওর যে সে ট্রেনিং করে এখানে এসেছে। সাসকে সে তোমার থেকেও বেশি পরিশ্রম করে। তখন সাসকে নিজের মনে মনে বলে যে চুনিন এক্সাম, আমি যতটুকু চিন্তা করছিলাম এটা তো তার থেকেও বেশি এক্সাইটেড হবে। তারপরে বলে যে নারুতো সাকুরা চলো আমাদের যেতে হবে। তারপরে তারা চুনিন এক্সামকে দেওয়ার জন্য রুম নাম্বার 301 এর মধ্যে যায়। আর তারপরের সিনে এদের তিনজনের সামনে কাকাশি ছিল। সাকুরা, নারুতো, সাসকে, আমার তোমাদের উপরে গর্ব হচ্ছে, এই জন্য তোমাদের সবাইকে বেস্ট অফ লাক। কিন্তু যখনই ওরা তিনজন রুমের মধ্যে এন্ট্রি করে ওরা তিনজন একেবারে স্টপ হয়ে যায়, কারণ এখানে অলরেডি চুনিন এক্সাম দেওয়ার জন্য অনেক ভয়ানক ভয়ানক স্টুডেন্টেরা চলে এসেছে। তখনই ওই ইনো নামের মেয়েটা এসে পিছন থেকে সাসকে ধরে ফেলে। আর সাসকে এতে অনেক আজব রিয়াকশন দেয়, যেটা দেখার পরে সাকুরা অনেক বেশি রেগে যায়। তারপর ইনোর বাকি টিমমেটরাও সেখানে চলে আসে। এই ছেলেটার নাম হলো শিকামারু, যে এই একাডেমির সবচেয়ে অলস স্টুডেন্ট, কিন্তু তার সাথে সাথে সবচেয়ে বেশি ইন্টেলিজেন্টও। আর মোটাটা হলো চোজি আকামিচি, সে সবসময় খাবার খেতে ব্যস্ত থাকে। তারপরে টিম 8 এর মেম্বাররাও সেখানে চলে আসে। এই মেয়েটার নাম হলো হিনাটা, সে কিউট হওয়ার সাথে সাথে অনেক বেশি শান্ত। আর এটার নাম হলো কিবা এবং তার কুত্তার নাম হলো আকামারু। আর এটার নাম হলো শিনো। শিকামারু বলে যে তাহলে তোমরা তিনজন এখানে চলে এসেছো। তখনই সেখানে কাবুটো নামের একটা ছেলে চলে আসে, যে এদের তর্ক করাকে থামিয়ে দেয়। সে বলে যে একটু আশেপাশে দেখো, সবাই তোমাদেরকেই দেখছে, এদের দিকে তাকাও, এরা হলো অন্য হিডেন ভিলেজের নিনজা, তারা অনেক বেশি শক্তিশালী, এই জন্য তোমাদের উপরে একটু দয়াও দেখাবে না। তাছাড়া তোমরা এই খেলার মধ্যে একেবারেই নতুন। তখন কাবুটো বলে যে সে এই এক্সামের মধ্যে 6 বার ফেল হয়ে গেছে, কিন্তু তার মধ্যে কনফিডেন্স অনেক আছে, এই জন্য সে আবারও পরীক্ষা দিতে এসেছে। তবে শিকামারু এটা শোনার পরে অনেক বেশি অবাক হয়ে যায়। ভাই তুই 6 বার ফেল করার পরেও 7 বারের মাথায় পরীক্ষা দিতে আইছস। তারপরে কাবুটো এদেরকে একটা ম্যাপ দেখায়, যেটার মাধ্যমে এরা বুঝতে পারবে যে কোন কোন দেশ থেকে কতজন নিনজা চুনিন এক্সামকে দেওয়ার জন্য এসেছে। এক্সপেরিয়েন্সের মাধ্যমে সে এটা বুঝতে পেরেছে যে এইবারের চুনিন এক্সাম অনেক বেশি ভয়ানক হবে। সাসকে তখন কাবুটোকে জিজ্ঞাসা করে তোমার কাছে কি গারা এবং রকলির ইনফরমেশন আছে? তখন কাবুটো সাসকেকে রকলির প্রোফাইল দেখায়। রকলি বয়সে নারুতো এবং সাসকে থেকে 1 বছরের বড়। আর রকলি 20টা ডি র্যাঙ্ক এবং 11টা সি র্যাঙ্ক মিশনকে কমপ্লিট করেছে। আর তাইজুৎসুতে রকলি সবচেয়ে বেস্ট। আর ওর টিমমেট হলো নেজি হিউগা এবং টেনটেন। আর তার ইনফরমেশন অনুযায়ী নেজি অনেক বেশি স্ট্রং। তার পরের প্রোফাইল হলো স্যান্ড ভিলেজের গারা। আর তার ইনফরমেশন অনুযায়ী গারা একটা বি র্যাঙ্ক আর 8টা সি র্যাঙ্ক মিশনকে কমপ্লিট করেছে। গারা একটা জনিন হওয়ার পরেও একটা বি র্যাঙ্ক মিশনকে কমপ্লিট করেছে, এটা খুবই অবাক করার বিষয় ছিল। কাবুটো বলে যে এইবারের এক্সামে অনেক শক্তিশালী মেম্বাররা এসেছে, কিন্তু এর মধ্যে থেকে সবচেয়ে আজব হলো সাউন্ড ভিলেজের লোকেরা। যেটা শোনার পরে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। তখন সাকুরা মনে মনে চিন্তা করে যে আমরা তো যে কোনো ভাবে এগুলোকে ম্যানেজ করে নিব, কিন্তু নারুতো এগুলোকে কিভাবে ম্যানেজ করবে? আমার নাম হলো নারুতো উজুমাকি, আর আমি তোমাদের সবাইকে হারাবো। তারপরে নারুতো বলে যে এটা বলার পরে আমার খুবই ভালো অনুভব হইতাছে। আর নারুতোর এই কথা শোনার পরে সবাই নারুতোর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। এতে বাকিরা নারুতোর উপরে রেগে যায় যে নারুতো প্রথমেই সবাইকে নিজেদের শত্রু বানিয়ে দিয়েছে। যাই হোক, তারপরে সেখানে একটা দামাকা হয়ে যায় আর সেখানে অনেকগুলো চুনিন চলে আসে। আর তাদের মধ্যে থেকে একটা লোক বলে যে চুনিন এক্সামকে শুরু করার টাইম চলে এসেছে, আর আমি হলাম হিবিকি মোরেনো, তোমাদের এক্সামিনার। আর এই মুহূর্তে আমি হলাম তোমাদের সবচেয়ে বড় শত্রু। আর সে সাউন্ড ভিলেজের নিনজাদেরকে বলে তোমাদেরকে কে বলেছে তোমরা এখানে লড়াই করতে পারবে? তোমরা সবাই কি পরীক্ষা শুরু হওয়ার আগেই ফেল হতে চাও? তখন সাউন্ড ভিলেজের নিনজারা বলে যে আমাদের ক্ষমা করে দিবেন স্যার, আমরা এরপর থেকে আর কোনো কিছুই করব না। ঠিক আছে, পরের বার আমি তোমাদেরকে ওয়ার্নিং দিব না, সরাসরি ডিসকোয়ালিফাই করে দিব। আর বলে যে আমার পারমিশন ছাড়া একে অপরের উপরে আক্রমণ করা একেবারেই নিষেধ, আর যদি কেউ আমার সাথে তর্ক করার চেষ্টা করে তাহলে তার পরিণতি অনেক খারাপ হবে। তোমরা সবাই কি বুঝতে পেরেছো? আর তার কথা শুনে সেখানে থাকা সবাই একেবারে শান্ত হয়ে যায়। তো চলো এখন আমরা আমাদের পরীক্ষার প্রথম পার্টকে শুরু করি। এখন তোমাদের সবাইকে একটা নাম্বার দেওয়া হবে, আর এই নাম্বারই ডিসাইড করবে যে তোমাদের কোথায় বসতে হবে। আর এরপরেই তোমাদের একটা লিখিত পরীক্ষা শুরু হবে। আর তারপরেই সেখানে একটা লোক খাতা কলম নিয়ে আসে, যেটা দেখে নারুতো একেবারে অবাক হয়ে যায়, কারণ নারুতো লেখাপড়ায় আমার মতোই ঠিক একেবারেই ভালো না। নারুতো বলে যে না, আমি লিখিত পরীক্ষা দিতে চাই না। যাই হোক, এরপরে সবাই যার যার জায়গা
জায়গায় বসে পড়ে। নারুতোর জন্য এই পরীক্ষাটা অনেক বেশি কঠিন হবে, কারণ নারুতো এখন পর্যন্ত লিখিত পরীক্ষায় ঠিকভাবে পাশ করতে পারেনি। কিন্তু সাকুরা অনেক বেশি কনফিডেন্ট ছিল। তখন নারুতো দেখতে পায় যে নারুতোর পাশেই হিনাটা বসে আছে। হিনাটা নারুতোকে বেস্ট অফ লাক বলে। তারপরে ইবিকো মরিনো এই পরীক্ষার কিছু নিয়ম বলে। আমি তোমাদেরকে নিয়মটা একবারই বলবো, এই জন্য ভালোভাবে শুনবে। এই পরীক্ষার মধ্যে তোমাদের 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, আর তোমাদের পুরো টিমের মোট রেজাল্টে তোমরা পাশ করবে। যেটা শোনার পরে সেখানে থাকা সবাই একেবারে অবাক হয়ে যায়, বিশেষ করে সাকুরা চিন্তা করে যে তার তো সাসকের উপরে পুরো বিশ্বাস আছে যে সাসকে পাশ করে ফেলবে। কিন্তু নারুতো কি করবে? নারুতো তো 1 নাম্বারের গাদা। আর শেষ নিয়ম হলো যে পাশে যে লোকেরা বসে রয়েছে তারা তোমাদের উপরে সবসময় নজর রাখবে, আর যদি তারা তোমাদেরকে নকল করতে দেখে ফেলে তাহলে তোমাদের পয়েন্ট কেটে নেওয়া হবে। এই জন্য আমি তোমাদেরকে প্রথমেই বলে দিই, চিটিং করবে না। তারা তোমাদের উপরে অনেক কঠিন ভাবে নজর রাখবে। যদি তোমাদেরকে 5 বার নকল করতে ধরে ফেলে তাহলে তোমাদের পুরো টিমকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। আর যদি তোমরা আসলেই নিনজা হতে চাও তাহলে আমাকে দেখাও যে তোমরা এই পরীক্ষাকে কিভাবে কমপ্লিট করবে। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি কেউ শূন্য পায় তাহলে তার পুরো টিমকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এটা শোনার পরে সাসকে এবং সাকুরার পুরো গান ফেটে যায়, আর নারুতো অনেক বেশি চিন্তায় পড়ে যায়। নারুতো চিন্তা করে যদি নারুতো ভুল করেও শূন্য পেয়ে যায় তাহলে সাকুরা আর সাসকে ওকে ছাড়বে না। যাই হোক, তারপরে ওদেরকে 10টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 10 ঘন্টা সময় দেওয়া হয়। তোমাদের এখন 1 থেকে 9 পর্যন্ত প্রশ্নকে দেওয়া হবে যেগুলোর তোমরা উত্তর দিতে পারবে। আর 10 নম্বর প্রশ্নটা তোমাদেরকে 50 মিনিটের পরে দেওয়া হবে। তারপরে তাদের পরীক্ষা শুরু হয়ে যায়। সবাই নিজেদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে থাকে। সাকুরা এই সবগুলো প্রশ্নের উত্তর জানে, কিন্তু তার নারুতোর জন্য চিন্তা হচ্ছিল, কারণ যদি নারুতো ফেল হয়ে যায় তাহলে ওরা দুজনও ফেল হয়ে যাবে। নারুতো নিজের মাথা ধরে বসেছিল। তখন চিন্তা করে, আমি ভয় পাচ্ছি কেন? এটা তো একটা সাধারণ পরীক্ষা, আমার শুধু শান্তি মতো এই পরীক্ষাকে কমপ্লিট করতে হবে। তারপরে নারুতো প্রশ্ন পড়তে শুরু করে। এটা কি? আচ্ছা, প্রথমটাকে বাদ দাও, দ্বিতীয়টা পড়ি। আচ্ছা, এটাও হবে না, আরেকটা দেখি। এইভাবে করতে করতে পুরো প্রশ্নই শেষ হয়ে যায়। নারুতো একেবারে ঠিক আমার মতোই করতেছে। নারুতো বলে যে ভুইলা যা ভাই, এই প্রশ্নের উত্তর দেওয়া আমার দ্বারা হবে না। আচ্ছা ঠিক আছে, ভয় পেও না, এখন শুধু আমার কাছে একটা রাস্তাই আছে, আমাকে চিটিং করতে হবে। তখন পাশ থেকে হিনাটা বলে যে নারুতো, যদি তুমি চাও তাহলে আমার প্রশ্ন থেকে দেখতে পারো। কিন্তু নারুতো হিনাটার উপরে সন্দেহ করতে শুরু করে যে হিনাটা আমাকে প্রশ্ন কেন দেখাতে চায়। তখন হিনাটা বলে যে আমি চাই আমরা সবাই পাশ হয়ে যাই। নারুতো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। আর যখন নারুতো হিনাটার প্রশ্ন দেখে লেখতে শুরু করবে তখনই নারুতোর পাশ দিয়ে একটা কুনায় চলে যায়, আর নারুতোর পিছনে বসে থাকা একটা ছেলের পেপারের মধ্যে গিয়ে পড়ে। আর ওই চুনিন বলে যে আমি তোমাকে 5 বার চিটিং করতে ধরে ফেলেছি, এই জন্য এখন আমি তোমাকে এবং তোমার পুরো টিমকে ডিসকোয়ালিফাই করে দিচ্ছি। তারপরে তাদেরকে টেনে বাইরে বের করে দেওয়া হয়। আর এটা দেখার পরে নারুতো অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এই কারণেই নারুতোর চিটিং করার ইচ্ছা একেবারে মরে যায়। আর নারুতো হিনাটাকে নিষেধ করে দেয় যে আমাকে হেল্প করার দরকার নেই। আসলে নারুতো চায় না যেন নারুতোর জন্য হিনাটারও কোনো প্রবলেম হয়। এমনি বেচারা যতই শয়তানি করুক না কেন অনেক ভালো। আর আমরা দেখতে পাই যে নারুতো এগুলো বলে তো ফেলেছে, কিন্তু পরে কাঁদতাছে আর চিন্তা করে যে ভাই এখন আমার কি হবে। তখন সাকুরা চিন্তা করে যে সময় চলে এসেছে আমার প্রতিভাকে দেখানোর, আর এখন শুধু এটাই দেখতে হবে যেন নারুতো কোনো বোকামি না করে। এই সবগুলো প্রশ্ন অনেক বেশি অ্যাডভান্স, হাই স্কুলের স্টুডেন্টরাও এগুলো পারবে না। নারুতো এই প্রশ্নের উত্তর দিয়ে কখনোই পাশ হতে পারবে না, কারণ নারুতো প্রাইমারি স্কুলের প্রশ্নতেই ফেল করে। এরপরে সাকুরা নিজের প্রশ্নের উত্তর দিতে শুরু করে, আর তখন আমাদের সাসকেকে দেখানো হয়। সাসকে অনেক কুল ভাবে বসে রয়েছে আর চিন্তা করে যে এখানে যতগুলো প্রশ্ন আছে এগুলোর মধ্যে থেকে একটা প্রশ্নের উত্তরও আমি পারি না। সাসকে চিন্তা করে এই প্রশ্নগুলোকে এইভাবে ডিজাইন করা হয়েছে যে আমাদের চিটিং করা ছাড়া এই প্রশ্নের উত্তর দেওয়া অনেক কঠিন হবে, আর তারা আমাদেরকে একবার চিটিং করতে ধরতে পারলেই 2 পয়েন্ট করে কেটে ফেলে। তখন সাসকে বুঝতে পারে যে এটা শুধু লিখিত পরীক্ষার ব্যাপার না, আসলে তারা আমাদের ইন্টেলিজেন্স দেখতে চায় না, তারা এটা দেখতে চায় যে আমরা তথ্য সংগ্রহ করতে কত বেশি পারদর্শী। তারা আমাদেরকে চিটিং করা থেকে থামাতে চায় না, তারা চায় যে আমরা যেন চিটিং করি। সাসকে চিন্তা করে নারুতো তুমি এটা করতে পারবে, তুমি নিজের মাথার ব্যবহার করো। আর সাসকের এই চিন্তা একেবারে সঠিক ছিল, কারণ আমরা দেখতে পাই যে বাকি সকল নিনজারা নিজেদের এবিলিটির ব্যবহার করে চিটিং করছিল। যেমন কিবা নিজের কুকুর আকামারুর ব্যবহার করে চিটিং করছিল, আর ইনো নিজের মাইন্ড ট্রান্সফার জুৎসুর ব্যবহার করে সাকুরার বডিতে এসে সকল প্রশ্নের উত্তর জেনে নেয়। আর শিনো নিজের পোকার ব্যবহার করে সকল প্রশ্নের উত্তর জেনে নেয়। আর সবচেয়ে শক্তিশালী জ্ঞানীর নেজি নিজের বিয়াকুগানের ব্যবহার করে তার সামনে বসে থাকা ছেলের বডির আরপার থেকে তার প্রশ্নের উত্তর দেখে ফেলে। আর সাসকেও নিজের শারিঙ্গানের ব্যবহার করে তার সামনে বসে থাকা ছেলের হাতের মুভমেন্টকে কপি করে সকল প্রশ্নের উত্তর লিখতে থাকে। এখন 20 মিনিট পার হয়ে গেছে, কিন্তু নারুতো এখনো একটা প্রশ্নের উত্তরও লেখে নাই। আর এখন নারুতোর জন্য 10 নম্বর প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ যদি নারুতো ওই 10 নম্বর প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে নারুতোর পুরো টিম ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এখন 10 নম্বর প্রশ্ন আসতে মাত্র 10 মিনিট বাকি ছিল, যে কারণে সেখানে থাকা সবাই অনেক বেশি নার্ভাস হয়ে যায়। আর নারুতো তো এখন পর্যন্ত একটা প্রশ্নের উত্তরও লেখে নাই। তখন ইবিকো বলে যে এখন সবাই তৈরি হয়ে যাও, এখন আমি তোমাদেরকে 10 নম্বর প্রশ্নটা বলবো।
কিন্তু তার আগে এই প্রশ্নটার কিছু নিয়ম আছে, তোমরা কি ওইটার উত্তর দিতে চাও নাকি দিতে চাও না? যেটা শোনার পরে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। তখন একটা মেয়ে বলে যে যদি প্রশ্নের উত্তর দিতে নিষেধ করে দেই তাহলে কি হবে? এতে ইবিকো বলে যে যদি তারা এটা করে তাহলে তাদের বাকি প্রশ্নের উত্তরও নেওয়া হবে না। তার মানে হলো তারা 0 পাবে আর ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর তারপরে হলো যদি তারা ওই প্রশ্নের উত্তর লেখে আর সেটা ভুল হয়ে যায় তাহলে তারা কখনোই ভবিষ্যতে চুনিন এক্সাম দিতে পারবে না। আর এটা শোনার পরে সেখানে থাকা সবাই একেবারে ভয় পেয়ে যায়। তখন কিবা বলে যে এখানে এমন লোক আছে যারা চুনিন এক্সামকে এর আগেও দিয়েছে। ইবিনো বলে যে এইবার তোমাদের ভাগ্য খুবই খারাপ, কারণ আমি তোমাদের পরীক্ষক হয়েছি। আমি প্রথমে এই নিয়মকে বানাইনি কিন্তু এখন বানিয়ে দিয়েছি। তোমরা এখনই চাইলে এখান থেকে যেতে পারো আর পরের বছর আবারও ট্রাই করতে পারো। এখন যারা 10 নম্বর প্রশ্নের উত্তর দিতে চায় না তারা নিজেদের হাত তুলতে পারো আর এখান থেকে যেতে পারে। আর এটা শোনার পরে সেখানে থাকা সবাই একেবারে কনফিউজ হয়ে যায়। আর নারুতোর অবস্থা তো একেবারেই খারাপ। তখনই নারুতো আশেপাশে দেখতে পায় কিছু স্টুডেন্টেরা নিজেদের হাত তুলতে শুরু করে দিয়েছে, মানে তারা অলরেডি হার মেনে নিয়েছে। এখন কিছু সময় পার হয়ে যায় কিন্তু নারুতো নিজের হাত তোলেনি। সাকুরার নারুতোকে এইভাবে দেখে অনেক কষ্ট হচ্ছিল। সাকুরা মনে মনে চিন্তা করে কোনো ব্যাপার না, নারুতো নিজের হাত তুলে ফেলো, আমরা আবারও পরের বছর ট্রাই করতে পারবো। সাকুরা চিন্তা করে যে নারুতো তো কখনোই হার মানবে না, এই জন্য আমি নিজের হাত তুলে ফেলি। আর সাকুরা যখন নিজের হাত তুলছিল তখনই নারুতো নিজের হাত তুলে ফেলে। আর সাসকে এবং হিনাটা এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। কিন্তু নারুতো নিজের হাতকে টেবিলের মধ্যে অনেক জোরে আঘাত করে আর চিল্লায় বলে যে তুমি যেটাই করো না কেন আমি কখনোই হার মানবো না। যদি আমি নিজের সারা জীবনও একটা জ্ঞানীন হয়ে থেকে যাই তারপরেও আমি হার মানবো না, কারণ আমি একদিন হোকাগে হতে চাই। আর নারুতোকে এইভাবে কথা বলতে দেখে বাকিদের মনের মধ্যেও সাহস চলে আসে। তখন ইবিকো নারুতোকে বলে যে একটু সাবধানে, তোমার এই সিদ্ধান্ত তোমার পুরো জীবনকে পাল্টে দিতে পারে। তখন নারুতো বলে যে এটা কখনোই হবে না, আমি নিজের ওয়াদাকে কখনোই ভঙ্গ করি না। তখন ইবিকো মরিনো বলে যে তাহলে এখন শুধু একটা কথাই বলা বাকি আছে, আর সেটা হলো তোমরা সবাই চুনিন এক্সামের প্রথম ধাপকে পাশ করে ফেলেছো। আর এটা শোনার পরে রোমের মধ্যে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সাকুরা জিজ্ঞাসা করে যে ভাই কি হয়েছে, এখানে কি হলো? তখন লোকটা বলে যে 10 নম্বর প্রশ্ন বলতে আসলে কিছুই ছিল না, আসলে 10 নম্বর প্রশ্নে তারা কিভাবে আচরণ করে সেটাই তাদের উত্তর ছিল। আর প্রথমে যে 9টা প্রশ্ন দেওয়া হয়েছে সেটা তো টাইম পাস ছিল, সে শুধু এটা দেখতে চেয়েছে এরকম পরিস্থিতি হলে তারা কি করবে। আমরা তো শুধু এটা দেখতে চেয়েছিলাম তোমরা কিভাবে তথ্যকে সংগ্রহ করো। তোমাদের মধ্যে থেকে কয়েকজন নিজেদের ট্যালেন্টের ব্যবহার করে খুব ভালো চিটিং করেছো। সবসময় মনে রাখবে যদি তোমাদের কাছে তথ্য না থাকে তাহলে সেটা অনেক বিপজ্জনক, এতে প্রাণ যেতে পারে অথবা ভিলেজের উপরে বিপদ আসতে পারে। আরেকটা কথা, 10 নম্বর প্রশ্ন আসলে তোমাদের সাহসকে দেখার জন্য বানানো হয়েছে। বিপদে মোকাবেলা করার মতো যাদের কাছে সাহস নেই তারা কখনোই চুনিন হতে পারবে না। এখন এই পরীক্ষা এখানেই শেষ হলো। আর এটা শোনার পরে নারুতো অনেক বেশি খুশি হয়। তখনই জানালা ভেঙে সেখানে আরেকজন চলে আসে। সে বলে যে আমি হলাম তোমাদের পরের এক্সামিনার, পরের পরীক্ষার জন্য সবাই রেডি হয়ে যাও। কিন্তু সে অবাক হয়ে যায় কারণ সেখানে অনেকগুলো স্টুডেন্ট ছিল। সে ইবিকোকে জিজ্ঞাসা করে এতগুলো স্টুডেন্ট বেঁচে গেল, তুমি কি সফট হয়ে গেলে নাকি? আর সে বলে কালকে সকালে তোমরা সবাই আমার সাথে দেখা করবে, এখন তোমরা এখান থেকে যেতে পারো। আর সবাই সেখান থেকে চলে যাওয়ার পরে ইবিকো সবার প্রশ্নগুলোকে সংগ্রহ করতে শুরু করে। কিন্তু যখন সে নারুতোর পেপারকে হাতে নেয় তখন একেবারে অবাক হয়ে যায় আর চিন্তা করে যে তাহলে আমি আজকে এমন একটা ছেলেকে পাশ করে দিয়েছি যে একটা প্রশ্নের উত্তর দেয়নি। যাই হোক, এর সাথে আমরা 4 নাম্বার পার্টটাকে এখানেই শেষ করব। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা বাই বাই।